আসুন শুনি এক অদ্ভুত কাহিনী। পৃথিবীতে সুন্দর হওয়ার জন্য মানুষ কত না কিছু করে যায়, কিন্তু যদি তোমার সেই সৌন্দর্যই তোমার জীবনের সবথেকে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়, তখন আমাদের মানুষ ভাবতেও লজ্জাবোধ হয়। আজকে বলবো তেমনই এক সুন্দরী রিয়ার কাহিনী, যার সৌন্দর্য ছিল তার পুরো পরিবারের জন্য এক বিরাট সমস্যা। তো চলুন শুরু করি। রিয়া যখন 6 বছরের ছিল তখনও লোকে তাকে দেখে থমকে যেত। আমি ভাবতাম মেয়েটি এত মধুর বলে হয়তো এমন হয়, কিন্তু সে যত বড় হতে শুরু করল ততই আমি উপলব্ধি করলাম যে এটা কোনো ভালোবাসা নয়, এটা অন্য কোনো জিনিস ছিল, এমন কিছু যা আমাকে আতঙ্কিত করে তুলত। 10 বছর বয়সে যখন সে বিদ্যালয়ে যেত, তখন চায়ের দোকানের সামনে বসে থাকা পুরুষরা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি তার হাত শক্ত করে ধরে রাখতাম এবং দ্রুত পায়ে এগিয়ে চলতাম। রিয়া জিজ্ঞাসা করত, মা, ওরা আমাকে কেন এভাবে দেখে? আমি কি জবাব দিতাম? এটা কি করে বোঝাতাম যে পৃথিবীতে কিছু লোক ছোট মেয়েদেরও সেই দৃষ্টিতে দেখে যে দৃষ্টিতে দেখা উচিত নয়? 13 বছর বয়স হলে তখন গ্রামে আলোচনা শুরু হয়ে গেল। আরে দেখো তো, হরিশের ছোট মেয়েটা কত সুন্দর হয়ে উঠেছে। রিয়া এখন বাড়ি থেকে বের হতে দ্বিধাবোধ করত। বিদ্যালয়ে যাওয়ার সময় সে সবসময় আমার সঙ্গে যেত। আমি বুঝে গিয়েছিলাম যে এখন সমস্যা আরম্ভ হতে চলেছে। প্রথম বিয়ের প্রস্তাব বিজয় সিংয়ের এলো। 60 বছরের লোক, 2 জন স্ত্রী মারা গিয়েছিল। বলল যৌতুকের কোনো প্রসঙ্গ নেই, শুধু মেয়েকে দিয়ে দাও। আমি হরিশকে বললাম, মেয়েটা এখনো এত ছোট। বিজয় সিং হেসে উঠল, আরে ভাবি, মেয়ে কতদিন ছোট থাকবে? দেখো কত সুন্দর, কোথাও চলে গেলে তো আমাদের হাতছাড়া হয়ে যাবে। হরিশ প্রত্যাখ্যান করল। 2 দিন পর আমাদের খেতে পশু ঢুকে পড়ল। জানা গেল বিজয় সিংয়ের কীর্তি ছিল। তারপর দ্বিতীয় বিয়ের প্রস্তাব এলো অশোক পাটেলের, 50 বছরের বিধুর। একটাই কথা, যৌতুক দরকার নেই, ব্যাস মেয়েকে দিয়ে দাও। আমি রিয়াকে বলতাম, তুই ভিতরে থাক। যখন বাড়িতে কোনো অতিথি আসে, সে বুঝে গিয়েছিল। চোখে তার ভয় ছিল, নিষ্পাপ একটা ভয়, যেমন কোনো ছোট প্রাণী শিকারী দেখলে আতঙ্কিত হয়ে পড়ে। আমাদের বড় মেয়ে প্রিয়ার বিয়ে 2 বছর আগে হয়েছিল। শহরের ছেলে ছিল, পড়াশোনা জানা। আমরা ভেবেছিলাম ভালো প্রস্তাব পেয়েছি, কিন্তু 6 মাস পর জানতে পারলাম সে তো একজন দালাল ছিল, মেয়েদের ফাঁদে ফেলত। প্রিয়াকে ফিরিয়ে পাঠিয়ে দিল, বলল এতটা ব্যবহৃত হয়ে গেছে, এখন কোনো কাজের নয়। প্রিয়া ফিরে এলো, তখন ভেঙে পড়েছিল, কথা বলতো না, শুধু কাঁদত। গ্রামে লোকে বলতো, দেখো হরিশের বড় মেয়ে ফিরে এসেছে, এখন ছোটটার কি হবে? আমি জানতাম ওরা কি বলতে চাইছে। এক মেয়ের বিয়ের প্রস্তাব ভেঙেছে তো অন্যজনের জন্য অসুবিধা হবে, কিন্তু রিয়ার সৌন্দর্য এমন ছিল যে প্রস্তাব আসতেই থাকলো। আর সব প্রস্তাব একটাই কথা বলতো, যৌতুক চাই না। আমি জানতাম এটা ভালোবাসা ছিল না, এটা লোভ ছিল। এই বৃদ্ধ পুরুষদের রিয়ার সঙ্গে ভালোবাসা ছিল না, এদের শুধু তার যৌবনপূর্ণ শরীরটা প্রয়োজন ছিল। কিন্তু কি করে বলতাম, কাকে বলতাম? তারপর একদিন গ্রামে এলেন ফিরোজ আলী। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। এর আগে তার 3 জন স্ত্রী মারা গিয়েছিলেন, আর তিনি এখন খুঁজছিলেন চতুর্থ জনকে। তার বয়স প্রায় 60-এর কাছাকাছি, কিন্তু প্রতিপত্তি ছিল প্রচুর। তিনি সরাসরি এসে বসলেন আমাদের উঠোনে। হরিশকে বললেন, আমি সোজা কথা বলি হরিশ, তোমার মেয়ে অত্যন্ত সুন্দরী, আমার খুব পছন্দ হয়েছে। যৌতুকের কোনো কথা নেই, বরং আমি উল্টে তোমাকে 10 বিঘা জমি দেব, চিন্তা করে দেখো। হরিশ বলল, আলী সাহেব, মেয়ে এখন ছোট, ও পড়াশুনো করছে। ফিরোজ আলী হেসে উঠলেন, পড়াশোনা করে কি লাভ? শেষে তো ঘর সংসারই সামলাতে হবে। আর ছোট কোথায়, যুবতী হয়ে গেছে, দেরি করলে অন্য কেউ নিয়ে যাবে। হরিশ তবুও তাকে প্রত্যাখ্যান করল। ফিরোজ আলী উঠলেন আর যাবার সময় বলে গেলেন, চিন্তা করে না হরিশ, আমি বলেছি তো হবেই। 2 দিন পরই গ্রামে গুজব ছড়িয়ে পড়ল। লোকে বলতে লাগলো হরিশ নাকি নিজের মেয়েকে জমির বিনিময়ে বিক্রি করছে। ফিরোজ আলী তাকে 10 বিঘা জমির লোভ দেখিয়েছেন। এরপর থেকে কেউ আমাদের বাড়িতে আসতো না। দোকানদাররা উধারে জিনিস দিতে অস্বীকার করতে লাগলো। ক্ষেতের ফসল বিক্রি করতে গেলে কেউ সঠিক মূল্য দিচ্ছিল না। সবাই বলতো, আগে নিজের মেয়ের ব্যাপারটা ঠিক করো, তারপর চাষের কথা বলবো। রিয়া এখন বাড়ি থেকে একদম বের হতো না। তার বিদ্যালয়ও বন্ধ হয়ে গেল। সে জানত তার কারণেই পরিবারের ওপর এই বিপদ নেমে এসেছে। একদিন সে আমাকে বলল, মা, যদি আমার মুখটাই এত সমস্যার কারণ হয়, তবে আমি এটা পুড়িয়ে দেই। আমি কেঁদে উঠলাম। মেয়েকে বললাম, তোর কোনো অপরাধ নেই। ভগবান তোকে সুন্দর করে গড়েছেন,
কিন্তু পৃথিবীতে কিছু লোক আছে যারা সৌন্দর্যকে ভুল দৃষ্টিতে দেখে। রিয়া বলল, তাহলে কি করব মা, কোথায় যাব? আমার কাছে কোনো জবাব ছিল না। রাতভর জেগেছিলাম। হরিশও চিন্তায় মগ্ন ছিল। পরের দিন সকালে সিদ্ধান্ত নিয়ে ফেলল। হরিশ বলল, আমরা এখান থেকে চলে যাব। প্রিয়া বলল, কোথায় যাব? কোনো স্থান আছে যেখানে এমন লোক নেই? হরিশ বলল, জানি না, কিন্তু এখানে থাকলে মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। সেই রাতে রিয়া আমার কাছে এলো, বলল, মা, যদি আমার মুখই সমস্যা হয় তবে আমাকে শেষ করে দাও। আমি তাকে আলিঙ্গন করলাম, বললাম, না মেয়ে, আমরা পালিয়ে যাব, তুই আমাদের সঙ্গে যাবি। কোথাও তো স্থান হবে যেখানে তুই শান্তিতে বাস করতে পারবি। কিন্তু অন্তরে আমি জানতাম যে এই মুখ যেখানেই যাবে সেখানেই বিপদ ডেকে আনবে। রাতের অন্ধকারে আমরা গ্রাম ত্যাগ করলাম। মালপত্র খুব কম ছিল। 2 বস্তায় কাপড় চোপড়, অল্প কিছু বাসনপত্র আর যে টাকা বাড়িতে ছিল, বাকি সব ফেলে এলাম। ক্ষেত, বাড়ি, পূর্বপুরুষের স্মৃতি, সব কিছু। ট্রেনে বসলে তখন রিয়া জিজ্ঞাসা করল, মা, আমরা কোথায় যাচ্ছি? আমি বললাম, যেখানে কেউ তোকে চেনে না, যেখানে তুই শান্তিতে বাস করতে পারবি। রিয়া চুপ করে রইল, জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকত। প্রিয়া কিছু বলল না। সে জানত যে আবারও পালাতে হচ্ছে। শহরে পৌঁছলে তখন সব কিছু অদ্ভুত মনে হলো। এত লোক, এত শব্দ। গ্রামের শান্তি এখানে ছিল না, কিন্তু একটা স্বস্তি ছিল। এখানে কেউ আমাদের চিনত না। একটা ছোট বাড়ি ভাড়া নিলাম, 2 ঘর আর একটা রান্নাঘর। হরিশ প্রহরীর কাজ খুঁজল, আমি আয়ার কাজ আরম্ভ করলাম। বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের যত্ন নিতাম। রিয়া আর প্রিয়া বাড়িতে থাকত। রিয়া বলল, মা, আমিও কাজ করব, কিছু সেলাইয়ের কাজ শিখে নেব। আমি বললাম, না মেয়ে, এখন তুই বাড়িতে থাক, একটু সময় যাক, তারপর দেখা যাবে। আসলে আমার আশঙ্কা ছিল, শহর যতই বড় হোক, কিন্তু পুরুষ তো সেখানেও একই। রিয়ার মুখও একই আছে, সমস্যাও একই আছে। 3 মাস শান্তিতে কেটে গেল। থাকবে, কিন্তু একদিন প্রতিবেশী হিসাবে নতুন ভাড়াটিয়া এলো। অমিত নাম ছিল, ওই 30 বছরের মতো বয়স ছিল। একা থাকত। প্রথম দিনই তার দৃষ্টি রিয়ার উপর পড়ল। সে ছাদে কাপড় শুকোতে গিয়েছিল। অমিত দেখল আর থমকে গেল। তারপর প্রতিদিন ছাদে আসতে লাগল, কখনো কাপড় শুকোনোর অজুহাতে, কখনো পরিষ্কারের অজুহাতে। রিয়া আমাকে বলল, মা, ওই লোকটা আমার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম, তুই ছাদে যাস না, আমি কাপড় শুকিয়ে দেব। কিন্তু সমস্যা এখানেই শেষ হলো না। অমিত এখন সিঁড়িতে দাঁড়িয়ে আমাদের বাড়ির দিকে তাকাতে লাগল। কখনো কখনো দরজার সামনে এসে দাঁড়িয়ে যেত, অজুহাত বানাতো, চিনি চাই বা লবণ চাই। একদিন যখন আমি কাজে গিয়েছিলাম আর হরিশও ছিল না, তখন সে বাড়িতে এলো, দরজা টোকালো। রিয়া ভিতর থেকে জিজ্ঞাসা করল, কে? অমিত বলল, আমি অমিত, একটু জল চাই। রিয়া বলল, এখন মা বাবা বাড়িতে নেই, পরে আসুন। অমিত গেল না, বলল, আরে শুধু জলই তো চাই, দরজা খুলে দাও। রিয়া ভয় পেয়ে গেল, প্রিয়াও ঘাবড়ে গেল। দুজনে দরজা খুলল না। অমিত আধ ঘন্টা পর্যন্ত বাইরে দাঁড়িয়ে রইল, তারপর চলে গেল। যখন আমি বাড়িতে ফিরলাম তখন রিয়া কাঁদছিল। বলল, মা, ওই লোকটা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিল, ভয়ের স্বরে কথা বলছিল। রাতে হরিশের সঙ্গে আলোচনা করলাম। বলল, কি করব? পুলিশে যাব তো কি বলবো? এখনও তো কিছু করেনি। পরের দিন অমিত আবার এলো। এবার একটা চিঠি ছিল সঙ্গে, দরজার নিচ দিয়ে ভিতরে ঢোকালো। লেখা ছিল, তুমি খুব সুন্দরী, আমার সঙ্গে দেখা করো, আমি তোমার ভালো যত্ন নেব। রিয়া ওই চিঠি আমাকে দিল। আমি পড়লাম তো হাত কাঁপতে লাগলো। আবার সেই শুরু হয়ে গিয়েছে। আমি হরিশকে বললাম, আমাদের আবার যেতে হবে। হরিশ বলল, কোথায় যাব? কতবার পালাবো? আমি বললাম, যতদিন প্রয়োজন হয়। কিন্তু এবার পালানো সহজ ছিল না। অমিত জেনে গেল যে আমরা যাওয়ার চিন্তা করছি। সে বাড়িওয়ালার সঙ্গে কথা বলতে লাগলো, এরা কোনো বিপদ থেকে পালিয়ে এসেছে, এদের মেয়ের সঙ্গে কোনো সমস্যা হবে। বাড়িওয়ালা আমাদের জিজ্ঞাসা করল। হরিশ সাফাই দিল, কিন্তু সন্দেহের দৃষ্টিতে দেখতে লাগল। এক রাতে অমিত আমাদের দরজায় পাথর ছুড়ল। শব্দ হলো তা আমরা সবাই জেগে উঠলাম। রিয়া কাঁপছিল, প্রিয়াও ভয় পেয়ে গেল। হরিশ বাইরে গেল তো কেউ ছিল না, কিন্তু দরজায় আরও একটা চিঠি পাওয়া গেল। এবার হুমকি ছিল, যদি না মানো তো খারাপ হবে। আমি সেই রাতে রিয়াকে বললাম, মেয়ে, মনে হয় ভগবান তোর পরীক্ষা নিচ্ছে। রিয়া বলল, মা, আমি ক্লান্ত হয়ে পড়েছি, কত জায়গায় পালাবো, সব জায়গায় কেউ না কেউ আছে যে আমাকে এই দৃষ্টিতেই দেখে। তাকে আলিঙ্গন করলাম, বললাম, সাহস রাখ মেয়ে, কোথাও না কোথাও তো স্থান হবে যেখানে তুই শান্তিতে বাস করতে পারবি। কিন্তু নিজেও জানতাম না
যে সেই স্থান কোথায় আছে। পরের দিন আমি কাজে গেলাম তো জানতে পারলাম যে অমিত পুরো এলাকায় কথা ছড়িয়ে দিয়েছে। লোকে বলছিল ওই বাড়ির মেয়ের সঙ্গে কোনো না কোনো সমস্যা আছে, নইলে এত সুন্দরী মেয়ে বাড়িতে কেন বসে থাকে। এখন এলাকার আরও লোকও রিয়ার বিষয়ে কথা বলতে লাগলো। কেউ বলতো এত যুবতী কাজ কেন করে না, কেউ বলতো নিশ্চয়ই কোনো গোপন বিষয় আছে। আমি অনুভব করলাম যে আমাদের অবস্থা আবারও সেটাই হয়ে গেছে যা গ্রামে ছিল। লোক আমাদের সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করেছে। একদিন রিয়া আমাকে বলল, মা, আমি শুধু একটা ছবি, যেখানে চাও টাঙিয়ে দাও। যেখানে চাও নামিয়ে দাও, আমার কোনো ইচ্ছে নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, শুধু একটা মুখ যাকে দেখে লোক নিজের কুৎসিত চিন্তা করে। তার কথা শুনে আমি কেঁদে উঠলাম। ভাবলাম, সত্যি কি ভগবানের এটাই ইচ্ছে? কি সুন্দর হওয়া অপরাধ। রাতে হরিশ বলল, আরও একবার যেতে হবে। প্রিয়া বলল, বাবা, কতবার যাব, সব জায়গায় একই কাহিনী। হরিশ চুপ করে রইলেন, তার কাছেও কোনো জবাব ছিল না। রিয়া বলল, আমি যাব না, এখানেই থাকব, যা হওয়ার হয়ে যাক। আমি বোঝালাম, না মেয়ে, আমরা সবাই সঙ্গে চলব, হার মানব না। কিন্তু অন্তর থেকে আমিও ভেঙে পড়ছিলাম। কতদিন পালাতে থাকব, কতদিন ভয় পেতে থাকব। আর সবচেয়ে বড় কথা কি, কোথাও এমন স্থান আছে যেখানে একটা সুন্দরী মেয়ে শান্তিতে বাস করতে পারে? এবার আমরা অন্য শহরের পথ ধরলাম। আমি রিয়াকে বলেছিলাম, নতুন শহর, নতুন শুরু। কিন্তু রিয়া জবাব দিয়েছিল, মা, শহর বদলালে কি লাভ, আমার মুখ তো সেটাই থাকবে। তার কথায় তিক্ততা ছিল। সে এখন আর সেই নিষ্পাপ শিশুটি ছিল না যে আগে ছিল। এখন তার মধ্যে ক্রোধ ছিল, ক্লান্তি ছিল। নতুন শহরে সে নিজের নাম পরিবর্তন করল। এখন সে সিয়া হয়ে গেল, চুল ছোট করিয়ে নিল, চশমা পরতে শুরু করল, চেষ্টা করছিল যাতে অন্তত লোক তাকে কম দেখে। কিন্তু সৌন্দর্য লুকিয়ে রাখা সহজ ছিল না। চশমা পরার পরেও, চুল ছোট করার পরেও সে ততটাই সুন্দর দেখাত। এবার সে জেদ করল, আমি কাজ করব, বাড়িতে বসে ভয় পাওয়া বন্ধ করব। হরিশ নিষেধ করল। তো সে বলল, বাবা, কতদিন লুকাবো, একদিন তো বের হতেই হবে। আমি বোঝালাম, মেয়ে, এখন আর অপেক্ষা কর। সিয়া বলল, না মা, এখন নয়। যদি আমাকে সারাজীবন ভয় পেয়েই থাকতে হয়, তো তাহলে এই জীবনের কি অর্থ? 3 মাস পর সে একটা ছোট দোকানে কাজ পেয়ে গেল। কাপড়ের দোকান ছিল, মালিক একজন বয়স্ক মহিলা ছিল। লীলাবাই তাকে দেখল তো বলল, মেয়ে, তুই খুব সুন্দরী, কিন্তু কাজ আগে আসা উচিত, তারপর সৌন্দর্য। সিয়া বলল, আমি কঠোর পরিশ্রম করব ম্যাডাম। শুরুর দিনগুলো ঠিকঠাক কেটে গেল। সিয়া সকালে যেত, সন্ধ্যায় ফিরে আসত। লীলাভাই তার উপর সন্তুষ্ট ছিল, বলতো, ভালো কাজ করে এই মেয়ে। কিন্তু 2 মাস পর দোকানে একজন গ্রাহক এলো। রাহুল নাম ছিল। ওই 35 বছরের মতোই ছিল। সিয়াকে দেখল তো দেখতেই থেকে গেল। ওই দিনের পর সে প্রতিদিন দোকানে আসতে লাগল, কখনো জামা দেখার জন্য, কখনো প্যান্ট দেখার জন্য। কিন্তু কেনতো কিছু না, শুধু সিয়াকে স্থির দৃষ্টিতে দেখত। সিয়া লীলাবাই ধরল, ম্যাডাম, ওই লোকটাও কিছু অদ্ভুত, কিছু কেনে না, শুধু আমাকে দেখতে থাকে। লীলাবাই বলল, আরে মেয়ে গ্রাহক, হয়তো কিছু পছন্দ হচ্ছে না। কিন্তু সিয়া বুঝে গিয়েছিল যে বিষয়টা কি। সে নিজের আচরণ পরিবর্তন করল। এখন যখনই রাহুল আসত, সে কাউন্টারে যেত না, ভিতরের কাজে ব্যস্ত হয়ে যেত। একদিন রাহুল সিয়ার সঙ্গে সরাসরি কথা বলার প্রয়াস করল। বলল, আপনার নাম কি? জবাব দিল না। রাহুল বলল, আমি রাহুল, এখানকারই বাসিন্দা। আপনি নতুন, তাই না এখানে? সিয়া এবারও কিছু বলল না। রাহুল একটু ক্রুদ্ধ হয়ে উঠল, বলল, আমি কথা বলছি, জবাব তো দিন। এবার সিয়া তার দিকে তাকালো, আর যা বলল তাতে রাহুল অবাক হয়ে গেল। সিয়া বলল, আমি এখানে কাজ করতে আসি, বন্ধুত্ব করতে নয়। রাহুলের মুখ বদলে গেল, বলল, আরে আমি তো শুধু কথা বলছিলাম। সিয়া বলল, আপনার কিছু কেনার আছে তো বলুন, না হলে দয়া করে চলে যান। ওই দিনের পর রাহুলের আচরণ পরিবর্তিত হয়ে গেল। এখন সে ক্রোধ নিয়ে আসতে লাগল। দোকানে এসে উচ্চস্বরে কথা বলতো। লীলাবাইকে বলতো, আপনার মেয়ে খুব অহংকারী। লীলাবাই সিয়াকে বলল,
মেয়ে গ্রাহকদের সঙ্গে ভালো আচরণ করা উচিত। সিয়া বলল, ম্যাডাম, সে গ্রাহক নয়, 2 মাস ধরে আসছে, কিছু কেনেনি, শুধু আমার দিকে তাকিয়ে থাকে। লীলাভাই বুঝে গেল, বলল, আচ্ছা, আমি সামনে নেব। পরের দিন যখন রাহুল এলো তখন লীলাবাই তাকে বলল, ভাই সাহেব, আপনার কিছু কেনার আছে না শুধু দেখার আছে? রাহুল বলল, ম্যাডাম, আপনার মেয়ের সঙ্গে কথা বলতে চাই। লীলাবাই বলল, সেখানে কাজ করতে আসে, আপনি আপনার কাজ বলুন। রাহুল ক্রুদ্ধ হয়ে চলে গেল, কিন্তু 2 দিন পর আবার এলো। এবার একা ছিল না, আরও 2জন ছেলে ছিল সঙ্গে। 3 জনে দোকানের প্রচুর হইচই করল, কাপড় ছড়িয়ে দিল, লীলাবাইকে বিরক্ত করল। সিয়া ভেতরে লুকিয়েছিল, কিন্তু তার ক্রোধ হচ্ছিল, খুব ক্রোধ। সে বাইরে এলো আর রাহুলের সামনে দাঁড়িয়ে গেল, বলল, কি চাই আপনার? রাহুল হাসল, বলল, বাহ, আজ কথা বলতে চলে এসেছ। সিয়া বলল, আমি জিজ্ঞাসা করছি কি চাই? রাহুল বলল, তোমাকে চাই, খুব সুন্দরী তুমি, আমার সঙ্গে চলো। সিয়ার ভিতর যেন অগ্নুৎপাত ঘটল। বছরের পর বছর ধরে দমিত ক্রোধ বাইরে বেরিয়ে এলো। সে চিৎকার করে বলল, কি মনে করেন আপনি নিজেকে? আমি কোনো বস্তু যে আপনি নিয়ে যাবেন? রাহুল ঘাবড়ে গেল, সে এমন জবাবের প্রত্যাশা করেনি। সিয়া বলল, আমার শরীরে কোনো লকার আছে যে সবাই আমাকেই লুটতে চায়? আমি কোনো খেসা যে আপনি নিজের মন মতো চালাবেন? এখন দোকানে ভিড় জমে গিয়েছিল, লোক দেখছিল। বলল, আমি মানুষ, আমারও সম্মান আছে, আমারও ইচ্ছে আছে। আপনি কে হন আমার জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার? রাহুল লজ্জিত হয়ে নিজের বন্ধুদের সঙ্গে চলে গেল। ওই দিনের পর সিয়া পরিবর্তিত হয়ে গিয়েছিল। সে এখন ভয় পেত না। বাড়িতে এসে সে আমাদের বলল, মা, আমি এখন পালাবো না, যা হওয়ার এখানেই হবে। আমি বললাম, মেয়ে, আবার বিপদ হতে পারে। সিয়া বলল, তো হোক, কিন্তু এখন আমি নীরব থাকব না, যা ভুল তার বিরুদ্ধে স্বর উঠাবো। পরের দিন সে থানায় গেল, রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। পুলিশকর্মী জিজ্ঞাসা করল, কি করেছে সে? সিয়া বলল, আমার পিছু করছে, বারবার বিরক্ত করছে। পুলিশকর্মী বলল, এটা তো ছোট বিষয়। সিয়া বলল, স্যার, কোনো মেয়ের পিছু করা ছোট বিষয় নয়, আজ আমি নীরব থাকলে কাল সে আরও এগোবে। তার কথায় এত শক্তি ছিল যে পুলিশকর্মীকে শুনতে হলো। অভিযোগ দায়ের হলো, রাহুলকে ডাকা হলো, সতর্কতা পেল। তারপর রাহুল আর আসেনি। কিন্তু সিয়ার সংগ্রাম শেষ হয়নি। এখন দোকানে অন্য ছেলেরা আসতে লাগল। কিন্তু সিয়ার ধরন বদলে গিয়েছিল। সে কাউকে ভয় পেত না, সরাসরি স্পষ্ট কথা বলতো। একদিন বাড়িতে এসে সে বলল, মা, আমি বুঝে গেছি যে আমার সৌন্দর্য আমার দুর্বলতা নয়, কিন্তু কিছু লোক সব সৌন্দর্যের ওপর নিজের অধিকার মনে করে। এখন আমি ওদের বোঝাবো যে এটা ভুল। ওই দিন আমি জানতে পারলাম যে আমার মেয়ে এখন সত্যিই বড় হয়ে গেছে। কবির, এই সংসারে হরেক রকমের লোক, কখনো কখনো ভয়ও আপনার জীবনের একটা অংশ হয়ে যায়। আপনি তা থেকে উঠে আসতে পারেন না। লোক আপনাকে এত দাবিয়ে দেয় যে মনে হয় যেন এই সংসারে আমাদের কোনো জায়গাই নেই। আর কখনো মানুষ এত ব্যথা সহ্য করে ফেলেছে যে তারপর তার আর ভয় অনুভব হয় না। আপনি কোন শহর থেকেই গল্প শুনছেন কমেন্ট করে অবশ্যই জানান। গল্প কেমন লাগলো কমেন্ট অবশ্যই করবেন। আমাদের চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।